লেখিকা প্রমা মজুমদারের অন্যরকম ভালোবাসা। অর্কর কোনো কাণ্ডজ্ঞান নেই। কাল রাতে কি করেছো জানো? আমি শুধু বলেছিলাম আমার চাইনিজ খাবার পছন্দ, তাই সাথে সাথে রাতে সবার সামনে দিয়ে শুধু আমাকে বগলদাবা করে বাইরে নিয়ে গেল। একবার ভাবো আমার শ্বশুর শাশুড়ি কি ভাববে। আমাকে নিশ্চয়ই অনেক কথা শোনাবে। এসে দেখি আরেক কাণ্ড, মা আর বাবাও বাসায় নেই। কিছুক্ষণ পর বাসায় ফিরে বলল মায়ের আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তাই বেরিয়ে গেছে। একবার ভাবো তুমি কোনোদিন বাবার সাথে আইসক্রিম খেতে গেছো? নীলা মায়ের সাথে ফোনে কথা বলছে। নতুন বিয়ে হয়ে এসেছে, তাই মায়ের সাথে সব শেয়ার করে। কিছুদিন পর আবার মাকে বলল, আমার শ্বশুর বাড়ির সবাই পাগল, ওদের সাথে থেকে আমিও পাগল হয়ে যাব। জানো আমার শাশুড়ি মা তার স্বামী মানে আমার শ্বশুরকে তুই বলে সম্বোধন করে। এটা কিভাবে সম্ভব? প্রথম যেদিন শুনেছিলাম খুব অবাক হয়েছিলাম। তারপরও আহাম্মকের মতো তাদের সামনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। প্রথমে ভেবেছি দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, তাই তাদের শান্ত করার জন্য ছুটে যাই, কিন্তু গিয়ে দেখলাম তারা খুব শান্তভাবেই বসে আছে আর কথা বলছে। দুজনেই তুই তাই বলে কথা বলছে। এই যেমন বাবা বলল, সব কিছুই তোর ইচ্ছে মতো করতে হবে নাকি? আমি এতদিন সব সিদ্ধান্ত নিয়েছি, তাই এখনো আমি ঠিক করব, তুই নাক গলাবি না। মায়ের সোজা সাপটা উত্তর। নীলার কল্পনাতেও আসে না ওর মা বাবা এইভাবে কথা বলবে কোনোদিন। আচ্ছা মা, বাবা তোমাকে খাইয়ে দেয় কখনো? আমার শ্বশুর প্রায়ই মাকে খাইয়ে দেয়। এটা কি কারো বাসায় হয় বলো? ওপাশ থেকে কোনো উত্তর নেই। নীলার মা মানে মিলি কি বলবে বুঝতে পারছে না। পরিবারটাকে তো ভালোই মনে হয়েছে, নিজেরা দেখাশোনা করে ছোট মেয়ের বিয়ে দিয়েছে অর্কর সঙ্গে। অর্ক ছেলে হিসেবেও খুব ভালো, ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা ভালো চাকরি করছে। নীলার বড় বোনের জামাই শুভ এই বিয়েটা ঠিক করেছে। ও বলেছিল অনেক ভাগ্য করলে এমন ছেলে পাওয়া যায়। নীলা মনে হয় ভুল শুনেছে। নীলার শ্বশুর শাশুড়ি তো খুব ভদ্র আর নম্র স্বভাবের, কথায় বার্তায়ও খুব ভালো। মিলি এই বিষয়ে আর কথা বাড়ালো না। মেয়ের সাথে টুকটাক কথা বলে ফোন রেখে দিল। অর্ক অফিসে যাওয়ার পর নীলার আর কিছুই করার থাকে না, তাই ফোন নিয়ে কিছু সময় কাটায়। বিয়ে হয়েছে প্রায় 3 মাস হতে চলল। চারু মানে নীলার শাশুড়ি সারাদিন কিছু না কিছু করেই যায়। নীলা মানুষটাকে এই কয়দিনেই পছন্দ করে ফেলেছে। মানুষটা খুব সাধারণ, কিন্তু একটা ব্যক্তিত্ব আছে, কথায় কাজে একটা সূক্ষ্ম রুচির ছাপ। চেহারায় একটা স্নিগ্ধতা আছে। আর অভিমানে ওর শ্বশুর কিছুদিন আগে রিটায়ার করেছেন, এতদিন একটা বেসরকারি চাকরি করেছেন। খুব হাসি খুশি আর কাজ পাগল মানুষ। বাসায় থাকলেও সারাক্ষণ নানা কাজে ব্যস্ত থাকে। অর্ক যেভাবে ওর বাবার সাথে কথা বলে, মাঝে মাঝে নীলার মাথায় হাত পড়ে যায়। যে কেউ দেখলে ভাববে দুই বন্ধু কথা বলছে। ওরা ছাড়াও বাসায় আরো দুজন সাহায্য করার লোক আছে, তাই রান্না নিয়েও চিন্তা করতে হয় না। চারু ঠিক করে দেয় কখন কি করতে হবে। এছাড়া বিশেষ দিনে চারু নিজেই রান্না করে। নীলা অবশ্য বিকেলের দিকে একটু নাস্তা আর চা বানায়, এতেই সবাই ওর প্রশংসায় পঞ্চমুখ। এই বাসার মানুষগুলো কেমন যেন অন্য রকম। বিয়ের পর একদিন নীলা সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়েছিল। দেখে চারু বলেছে, এত সকালে উঠেছো কেন? যাও শুয়ে থাকো, নয়তো যা করতে ভালো লাগে তাই করো। আর রান্নাঘরে আসার দরকার নেই, যা লাগবে মিনুকে বলো, ও করে দেবে। মিনু মাসি এই বাড়িতে অনেক দিন আছে। অর্ক বলে ও ছোটবেলা থেকেই মিনু মাসিকে দেখছে। নীলা ওর বোনকে দেখেছে কাক ভোরে উঠে রান্নাঘরে গিয়ে কাজ শুরু করে, আর মায়ের কথা তো বাদই রইল, সেখানে ওকে বেশিক্ষণ শুয়ে থাকার অনুমতি দেওয়া হলো। এটা কি ভাবা যায়? গত পরশু একটা আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় নীলার। ঘড়িতে তখন রাত 2টো। বিছানায় অর্ক নেই দেখে উঠে বসলো। ড্রয়িং রুম থেকে শব্দ আসছে শুনে সেখানে গেল। ঘরের সব আলো নেভানো, আর সোফায় বসে আবছা আলোয় 3জন হরর মুভিতে মগ্ন হয়ে আছে। সামনে চায়ের মগ। এসব দেখে নীলার চক্ষু কপালে উঠে যায়। অর্ক ওর মা বাবার সাথে রাত জেগে ভূতের সিনেমা দেখছে।
ওকে দেখে অভি বলল, এসো আমাদের সাথে বসো। অনেকদিন পর একটা দারুণ ছবি দেখছি। অর্ণা থাকলে ভূতের ছবি দেখতে পারি না, তাই আজ দেখছি। নীলার এমনিতেই ভূতের ভয়, তার উপর এমন ভয়ঙ্কর পরিবেশ। নীলা বলল, থাক তোমরাই দেখো, আমি শুতে গেলাম। প্রথম প্রথম অভি আর চারুকে তুমি বলে সম্বোধন করতে নীলার একটু বাধো বাধো ঠেকেছিল, কিন্তু কিছু করার নেই। বিয়ের কিছুদিন পরই অভি বলেছিল, আমি আর চারু অর্ক আর অর্ণার মতো তোমারও বাবা মা, আমাদের আপনি আজ্ঞে নয়, তুমি বলে ডেকো। কথাগুলো নীলার খুব ভালো লেগেছিল। মানুষটা কত সহজে ওকে আপন করে নিয়েছে। অর্ণা ওর ননদ, অনার্স পড়ছে, হস্টেলেই থাকে, ছুটিতে আসে। ওই মেয়েটাও অন্যরকম, কিছুদিন হলো নীলার সঙ্গে পরিচয় হয়েছে, তারপরও ফোন করে খোঁজ খবর নেয়। নীলার মনে শঙ্কা, শ্বশুর বাড়ি সম্পর্কে ওর ধারণা খুব ভালো না। ওরা যেমনটা দেখায় সত্যি কি এমন? কারণ নীলার বড় বোন শ্বশুর বাড়ির অত্যাচারে অসুস্থ হয়ে যাচ্ছে, প্রায় মায়ের কাছে এসে কান্নাকাটি করে। ওর বান্ধবী শাশুড়িকে তুমি বলায় ওর নামে বাবার বাড়িতে নালিশ জানানো হয়েছিল। আর সেখানে চারু অভি সম্পূর্ণ আলাদা। অর্ক ঠিক ওদের মতোই হয়েছে। এই কদিনে নীলার বন্ধু হয়ে গেছে। আজ বাসায় কিছু অতিথি আসবে, তাই মা রান্নাঘরে কাজ করছে। মা খুব গুছিয়ে কাজ করে, তাই বিকালের আগেই সব শেষ হয়ে যায়। নীলার হাতও লাগাতে হয়নি, ওর ইচ্ছে ছিল কিছু করার, কিন্তু চারু করতে দেয়নি। বলেছে, তোমার কিছু করতে হবে না, শুধু সুন্দরভাবে সেজেগুজে তৈরি হয়ে নিও, তাহলেই হবে। সন্ধ্যায় সবাই চলে এলো। অর্ক এখনো অফিস থেকে আসেনি। অতিথিদের সঙ্গে চারু নীলার পরিচয় করিয়ে দিচ্ছে। সবাই ওদের পারিবারিক বন্ধু। খাবার টেবিল সাজানোর সময় নীলা মিনুমাসির সাহায্য করছিল। এমন সময় একজন বলে বসলো, বৌমা কি রান্না করেছে, সেটাই আগে টেস্ট করব। নীলার লজ্জায় লাল হওয়ার অবস্থা। ও তো করতেই চেয়েছিল, কিন্তু মা করতে দেয়নি। চারু সামনেই ছিল, ও হেসে হেসে বলল, আমার বাসায় কি লোকের অভাব যে নীলাকে রান্না করতে হবে? আমার অর্ণাকে তো রান্নাঘরে ঢুকতেই দেয় না, তাহলে নীলা কেন করবে? কেউ আর কথা বলতে পারলো না। নীলা ভেজা চোখ আড়াল করার জন্য রান্নাঘরে চলে গেল। সেখান থেকে শুনতে পেল একজন বলছে, নিজে তো শ্বশুর বাড়ি নিয়ে থাকোনি, তাই এমন যথেচ্ছাচার করছে। ছেলের বউকে মাথায় উঠিয়ে রাখাটা ঠিক না, পরে ঠিকই টের পাবে। সবাই চলে যাওয়ার পর ওরা খেতে বসেছে। সারা দিনের ক্লান্তির পর চারুর একটুও খাওয়ার ইচ্ছে নেই, তাইও খেতে বসেনি। অভি, অর্ক আর নীলা বসেছে। হঠাৎ অভি টেবিল থেকে উঠে খাবার থালা হাতে চারুর পাশে গিয়ে বসলো। নীলা অবাক হয়ে দেখলো বাবা মাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। মা মাথা নেড়ে না করার পরও পাশে বসে খাইয়ে যাচ্ছে। এত ভালোবাসে মানুষটা তার স্ত্রীকে, এত ভালো মানুষ ওরা। অর্ক নির্বিকার, কারণ ও ছোট থেকেই এসব দেখেই অভ্যস্ত। দুপুরের পর নীলার খুব একা লাগে। এমনিতেই ওর দুপুরে ঘুমের অভ্যেস নেই, তাই একটু টিভি চালিয়ে বসে, নয়তো মায়ের সাথে গল্প করে। এই কদিনে নীলা বেশ মানিয়ে নিয়েছে, বিশেষ করে সেদিন রাতের পর থেকে যারা ওকে এত আপন করে নিয়েছে, তাদের আপন না করে কি পারা যায়? আজ মায়ের ঘরে যাওয়ার সময় দুজনের গলা শুনতে পেল। বাবা বলল, আগামী মাসে চলো কোথা থেকে ঘুরে আসি। মা বলল, তোর কি মাথা খারাপ হয়েছে? ছেলেটা এখনো হানিমুনে যায়নি, আর আমরা ঘুরতে যাব? আরে অর্ক যায়নি, এর কারণ আছে। ওরা দেশের বাইরে যাবে, বেশি দিনের ছুটি লাগবে। আমাদের তো আর সেই ঝামেলা নেই, আমরা তো বেশি দিনের জন্য যাব না। একটু দেখো না, আমার খুব ইচ্ছা এইবার সেই দিনটা শুধু আমরা দুজন কাটাবো। মা আবার বলল, ওই দিনটার কথা তুই এখনো মনে রাখিস? আমার তো মনেই থাকে না। কেন মনে রাখবো না? ওই দিনটা না আসলে তো আমি তোকেও নিজের করে পেতাম না। বাবা, কোন দিনের কথা বলছো? আগামী মাসে কি কোনো বিশেষ দিন আছে? কি আছে আগামী মাসে? বাবা কোন দিনের কথা বলছে? এই কথাটা নীলার মাথায় ঘুরপাক খাচ্ছে। এর উত্তর কার কাছ থেকে পাওয়া যাবে? রাতে অর্ককে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, আগামী মাসে কি কোনো অনুষ্ঠান আছে? না। বাবা মায়ের জন্মদিন আসতে অনেক দেরি, আমার আর অর্ণার জন্মদিনও পরে। আমাদের বিবাহ বার্ষিকী আসতে আরও কয়েক মাস বাকি আছে। তবে তুমি যদি চাও, আমরা 6 মাসের বিবাহ বার্ষিকী পালন করতে পারি। ল্যাপটপের দিকে তাকিয়ে কথাগুলো বলল অর্ক। নীলা কথাগুলো শুনে একটু মুচকি হাসলো। আচ্ছা, মা বাবার বিবাহ বার্ষিকী কবে?
এবার অর্ক ল্যাপটপ থেকে চোখ সরালো, নীলার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ এই কথা জানতে চাইছো কেন? না, বাবা মায়ের এত মিল, ওরা দুজন দুজনকে এত ভালোবাসে, তাই জানতে চাইছিলাম কবে ওদের বিবাহ বার্ষিকী। আমি তো কিছুই জানি না। অর্ক বলল, আমাদের বাসায় সবার জন্মদিন অনেক ঘটা করে পালন করা হয়, শুধু এই দিনটা কখনো পালন করা হয় না। তবে কারণটা আমারও সঠিক জানা নেই। একবার জানতে চেয়েছিলাম, বাবা বলেছিল সব কিছু জানতে নেই। এরপর আমি বা অর্ণা কেউ আর জিজ্ঞেস করিনি। আমার মা বাবার মতো সম্পর্ক আর কারো হয় না। আমার তো মনে হয় ওরা স্বামী স্ত্রী হওয়ার আগে সবচেয়ে ভালো বন্ধু। সত্যি বলেছ, আমারও খুব ভালো লাগে মা বাবার এই মিষ্টি সম্পর্কটা। নীলা রাতে আর কথা বাড়ালো না, কিন্তু ওর মনে প্রশ্নটা রয়েই গেল। অভি প্রতিদিন সকালে হাঁটতে যায়, চারু যেতে চায় না, মাঝে মাঝে অভি জোর করে নিয়ে যায়। আজ সকালে ওকে নিয়ে বেরিয়েছে। কাল রাতে নিশ্চয়ই ওর মন খারাপ ছিল। মুখে অবশ্য কিছু বলেনি, কিন্তু অভি ওর চোখ দেখলেই বুঝতে পারে। নীলার সকালেই ঘুম ভেঙে যায়। ও ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যায়। আজ সকালে কিছু রান্না করার ইচ্ছা করছে। মিনু মাসি কাজ করছিল, আর একজন কয়েকদিনের ছুটিতে গেছে, তাই মাসি একাই আছে। হঠাৎ নীলার মনে পড়ল, মিনু মাসি এই বাসায় অনেক দিন আছে, মাসি নিশ্চয়ই কিছু বলতে পারবে। এই আশায় নীলা মাসির সাথে কথা বলতে শুরু করলো। আচ্ছা মাসি, তুমি বাড়িতে যাও না? মিনু মিষ্টি হেসে বলল, আমার বাড়ি তো এটাই, এই বাসা ছাড়া আমার কোনো যাওয়ার জায়গা নেই। ও মাসি, আমাকে ক্ষমা করে দাও, আমি তো জানতাম না। আরে না, এসব বলো না। আমার মা বাবা অনেক আগেই মারা গেছে, বিয়েও হয়নি। আমার ভাই আমাকে বস্তিতে ওর সাথে থাকতেও দিতে চাইতো না। অভি দাদা আমাকে বস্তি থেকে সোজা এই ওদের বাসায় নিয়ে গিয়েছিল। তখন অর্কর মায়ের পেটে, বৌদি এই শরীরে একা একা থাকতো, সব কাজ করতো। তাই ওদের একজন কাজের মানুষের দরকার ছিল, আর আমারও একটা আশ্রয়ের প্রয়োজন ছিল, তাই আমি রয়ে গেলাম। ও তাই? কিন্তু মা ওই সময় একা থাকতো কেন? সবাই তো এই সময় বাবার বাড়িতে থাকে। এবার মাসি আমতামতা করতে থাকে, আস্তে করে বলে ওরা বাড়ির অমতে বিয়ে করেছিল, তাই কেউ মেনে নেয়নি। আজ পর্যন্ত ওদের বাড়ি থেকে কেউ যোগাযোগ করেনি, ওরা এই ব্যাপারটা কাউকে বলে না। তুমি তো এই বাড়ির বউ, তাই তোমাকে বললাম তুমি কাউকে বলো না। নীলা এই বিষয়ে আর কথা বলল না। কথার ফাঁকে সকালের খাবারও হয়ে গেল। নীলা একটু পায়েস করেছে। ও খেয়াল করেছে বাবা পায়েস খেতে ভালোবাসে। এমন সময় বাইরে অভির গলা শোনা যায়। চারু স্নান করে রান্নাঘরে এসে দেখে সব তৈরি হয়ে গেছে, আর নীলা পাকা গিন্নির মতো সব করেছে। চারু বলল, তোমাকে না বলেছি রান্নাঘরে আসার দরকার নেই, যদি কোনো সমস্যা হয় তখন কি হবে? মায়ের কণ্ঠে শাসন থাকলেও চোখে ভালোবাসা, তাই নীলা কোনো উত্তর দিল না, শুধু মিষ্টি হেসে অর্ককে ডাকতে চলে গেল। নীলা এখন টুকটাক কাজ করে। বিকেলে ছাদে উঠে গাছগুলোর যত্ন নিতে ভালোই লাগে। এই সময় প্রায়ই অভি ছাদে আসে, দুজনে বেশ গল্পও করে। আজ অভিকে আসতে দেখে নীলা আর কৌতূহলটা দমিয়ে রাখতে পারল না, তাই অভির সঙ্গে গল্প জুড়ে দিল। আচ্ছা বাবা, বাসার সব দেওয়ালে এত ছবি টাঙানো কেন? আরে এগুলো তো চারুর শখ, ওর ইচ্ছা সব সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেম বন্দি করে রাখবে, তাই সারা বাড়ি জুড়ে এত ছবি। কিন্তু বাবা, এত ছবির মধ্যে তোমাদের বিয়ের ছবি তো দেখলাম না। অভি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, উত্তরটা কি তোমার জানতেই হবে? নীলা মুখে কিছু বলল না, কিন্তু চেয়ারটা টেনে অভির পাশে বসলো। অনেকদিন আগের কিছু কথা আমরা কাউকে জানাইনি, এমনকি আমাদের ছেলে মেয়েদের কাছেও এই প্রশ্নের উত্তর নেই। অনেকদিন হয়ে গেছে, আর এটা গোপন করার কোনো প্রয়োজন নেই। তোমাকে আমি সব বলবো। 30 বছর আগে মফস্বলের খুব সাধারণ পরিবারের ছেলে আমি। তখন বিএ পাশ করে চাকরির চেষ্টা করছি, আর চারু সদ্য ডিগ্রি ভর্তি হয়েছে। একই এলাকায় থাকে, পাশাপাশি বাড়ি, ছোটবেলায় একসাথে খেলা করেছি দুজন। আর ওর বড় ভাই আমার বন্ধু, তাই দিনের অর্ধেক সময় ওদের বাড়িতেই থাকতাম। ওর সাথে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক ছিল না। একবার চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় আসি, 2 দিন পর ফিরে গিয়ে শুনি চারুর বিয়ে ঠিক হয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যেই বিয়ে। কথাটা শোনার পর থেকে একটা অদ্ভুত অনুভূতি হলো। ওই বাড়ি থেকে অনেকবার আমার খোঁজ নেওয়া হয়েছে, শুনলাম চারুর বিয়েতে আমার অনেক কাজ করতে হবে, এটাই স্বাভাবিক।
তাই আর দেরি না করে চলে গেলাম। নিজের অনুভূতিকে পাত্তা দিলাম না। যা কখনো হবে না তা ভেবে কষ্ট পেয়ে কি লাভ। সেদিন চারুদের বাড়িতে যাওয়ার পর প্রথমে যে মানুষটার সঙ্গে দেখা হয় সে স্বয়ং চারু। আমার দিকে কেমন বিভ্রান্তের মতো তাকিয়েছিল, যেন আমাকে চেনে না। এই চারু আমার কাছে অপরিচিত, ছোটবেলার বন্ধু, মুহূর্তের মধ্যে অচেনা হয়ে গেলে খুব কষ্ট লাগে। এটা সেদিনই প্রথম বুঝতে পেরেছিলাম। ওর সে নির্লিপ্ত চাহনিকে উপেক্ষা করে বিয়ের কাজ শুরু করে দিলাম। কিন্তু বিয়ের দিন যত এগিয়ে আসছিল মনের ভোঁতা কষ্টটা বেশি উপলব্ধি করতে শুরু করছিলাম। কিন্তু আমার তো কিছুই করার নেই। রাত দিন ওই বাড়িতে থাকি, দূর থেকে চারুকে দেখি, এই কদিন একবারও কথা হয়নি। এটা আরো যন্ত্রণা দিচ্ছে। বিয়ে ঠিক 2 দিন আগে সন্ধ্যায় ওদের বাড়ি থেকে ফেরার সময় চারু আড়াল থেকে আমার সামনে এসে দাঁড়ায়। অন্ধকারে ওর অবয়ব ছাড়া তেমন কিছুই স্পষ্ট ছিল না। আমাকে টেনে ঝোপের দিকে নিয়ে গেল। প্রথম কথাটাই বলল, অভি, আমাকে বিয়ে করবি? আমি কিংকর্তব্য বিমূঢ়ের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আমার ভোঁতা অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। চারুর দৃঢ় আওয়াজের সামনে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। তারপর কোনো কিছু না ভেবে শুধু হ্যাঁ বললাম। চারু বলল, তাহলে এক্ষুনি আমাকে নিয়ে চল। আমি তোর সাথে বাঁচতে চাই। এরা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। এখানে থাকলে আমি মরে যাব। চারুর কথাগুলো বুকে তীরের মতো বিঁধল। তাহলে কি চারু আমাকে ভালোবাসে? ওর বাঁচার জন্য শুধু আমাকেই প্রয়োজন? ভাবার সময় ছিল না। তাই ওকে বললাম, যদি যেতে হয় তাহলে এখনই। চারু মুখে কিছু বলল না, শুধু শক্ত করে আমার হাতটা ধরল। যখন দুজন ট্রেনে বসেছি তখনও বিশ্বাস হচ্ছিল না আমরা কি করলাম। সরাসরি বিয়ের প্রস্তাব দিলে কখনোই বিয়ে দিত না ওর পরিবার, কারণ আমি বেকার। আর আমার বাবাও চারুকে ঘরের বউ হিসেবে মেনে নিত কিনা জানি না। এদিকে বড্ড দেরি হয়ে গেছে। কাউকে কিছু জানানোর সাহস পাইনি। চারু আর ঘরে যায়নি, আমার সাথে তখনই চলে এসেছিল। আর আমি বাড়ি ঢুকে নিজের কিছু প্রয়োজনীয় কাগজ আর কিছু টাকা নিয়ে বেরিয়ে আসি। যখন ট্রেন চলতে শুরু করলো, চারু তখন হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমরা ভুল করেছি না ঠিক করেছি নিজেরাই জানি না। আগে 2-1 বার ঢাকা এসেছিলাম, তাই চারুকে নিয়ে ঢাকায় এসে নামলাম। কিন্তু এত বড় শহরে আমরা ভীষণ একা। মনে একটা ভয় তো আছেই। কোনো কিছু চিনি না, জানি না, তার উপর কোথায় যাব, কোথায় থাকবো, কিচ্ছু ঠিক নেই। যেখানেই ঘর ভাড়ার জন্য যাই সবাই কেমন করে তাকায়। দুজন অল্প বয়সী অবিবাহিত ছেলে মেয়েকে কেউ থাকতে দিতে চায় না। এমন ভাবে 2 দিন যায়। হোটেল নামক একটা লজে আমরা ছিলাম। হাতে টাকাও বেশি নেই। কাজের সন্ধান করতে হবে, কিন্তু চারুকে একা রেখে বেরোতে সাহস পাই না। একদিন কম টাকার মধ্যে একটা ঘর পেয়ে যাই, কিন্তু ওরা স্বামী স্ত্রী ছাড়া ভাড়া দেবে না। চারু আমার পাশেই ছিল। সেই সময় মাথায় যা এসেছে তাই করলাম। রেজিস্ট্রি বিয়ে কিভাবে হয় জানতাম না, আর নিয়ম কানুন মেনে বিয়ের করার মতো সামর্থ্য নেই। তাই মন্দিরে গিয়ে ওকে বিয়ে করি। 10 টাকার একটা সিঁদুরের কৌটো ছাড়া ওকে সেদিন আর কিছু দেওয়ার ক্ষমতা আমার ছিল না। তারপর শুরু হয় নতুন সংগ্রাম, বেঁচে থাকার লড়াই। টিউশনি করিয়ে সংসার চালানো সম্ভব না, কিন্তু আমরা তাই করি। 3 মাস পর আমার একটা ছোট চাকরি হয়। চারু ততদিনে অনেক বড় হয়ে গেছে। কম জিনিসে কিভাবে সংসার চালাতে হয় সব শিখে গেছে। আমরা যে দুজনকে এত ভালোবাসতাম সেটা তখনই বুঝতে পেরেছিলাম। তাই শত কষ্টের মধ্যেও দুজনের হাত ছাড়িনি। এক বন্ধুর কাছে খবর নিয়ে বাড়ির কথা জেনেছিলাম। বাড়িতে অনেক কিছু হয়ে গেছে। 2 পরিবারে প্রচুর অশান্তি হয়েছে। আমাদের জন্য তাদের মান সম্মান শেষ হয়ে গেছে। তাদের সামনে আমাদের নাম উচ্চারণ করাও নিষেধ। তবে আমরা যে চেষ্টা করিনি তা কিন্তু নয়। কিছুদিন পর বাড়িতে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো ক্ষমা করে দেবে। গিয়ে হিতে বিপরীত হলো। 2 পরিবারের কেউই আমাদের মুখ পর্যন্ত দেখেনি। তাদের কাছে আমরা দুজন মৃত। বাইরে থেকে অনেক অপমান করতে থাকে, কিন্তু চারুর ভাই যখন আমাকে মারতে আসে তখন চারু আর নিজেকে সংযত রাখতে পারিনি। ওখানে আর এক মুহূর্ত অপেক্ষা না করে চলে আসে। আমার বাড়িতেও একই পরিস্থিতি, তাই আমরা সেদিনই ফিরে আসি। চারুর প্রচণ্ড জেদ, যে বাড়িতে ওর কোনো অস্তিত্ব নেই সেখানে আর কোনোদিন ফিরে যায়নি।
নিজেদের সব হারিয়ে এখানেই আমরা আমাদের নতুন পৃথিবী সাজাই। আমাদের জীবনে অনেক অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। ধীরে ধীরে অর্ক অর্ণা আসে আমাদের জীবনে, আমাদের পরিবার সম্পূর্ণ হয়। ওরাও ছোটবেলায় একই প্রশ্ন করত, কিন্তু তখন ওদের কিছু বলতে পারতাম না। মনে মনে খুব অপরাধ বোধ কাজ করত, ভাবতাম ওরাও যদি আমাদের পরিবারের মতোই আমাদের ভুল বোঝে। তাই সারা জীবন ওদের থেকেই বিষয়টা আড়াল করে এসেছি। সন্ধ্যা নেমে এসেছে, চারদিকে অন্ধকার। অভি চুপ করে বসে আছে, নীলাও কিছু বলতে পারছে না। ওর সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। ভাগ্যিস অন্ধকার হয়ে আছে, না হলে বাবা ওর চোখের জল ঠিকই দেখতে পেত। নীলার চোখেই পরিবারটা পৃথিবীর সবচেয়ে সুন্দর পরিবার। বাবা মা সব সময় ওদেরকে ভালোবাসায় মুড়িয়ে রাখে, আর নিজেরা এত কষ্ট লুকিয়ে বেঁচে আছে। নিচের থেকে অর্কর গলা ভেসে আসে। দুজনেই ধীরে ধীরে নিচে যায়। অনেক দিনের জমানো কষ্ট কাউকে বললে নাকি মন হালকা হয়। অভির আজকে ঠিক এমনই লাগছে। নীলা চা নিয়ে মায়ের ঘরে যায়। অর্ক আর বাবাও আছে, কিন্তু ওরা কাউকে কিছু বুঝতে দেয় না। আজ রাতে আবার মুভি দেখার প্ল্যান আছে। নীলা বলেছে ভূতের মুভি ছাড়া অন্য কোনো ছবি দেখতে হবে আজ। বেশি রাত ছাড়া নাকি মুভি দেখা যায় না। তাই এখন আড্ডা চলছে। এক ফাঁকে নীলা রান্নাঘর থেকে ঘুরে এলো, বলল রাতের রান্না সব আছে। এমন সময় অর্ক এসে বলে দিল বাইরে থেকে খাবার আসছে, সব ফ্রিজে রেখে দাও। শুনে অন্য কেউ হলে নিশ্চয়ই রাগ করতো, নয়তো মানা করতো, কিন্তু মায়ের কিছুই করলো না। উল্টে অর্ককে বলল নীলা তো চাইনিজ পছন্দ করে, তাহলে আর চাইনিজ খাবার অর্ডার করলে হয়। সত্যি এই বাড়িটা অন্য রকম। নীলার হঠাৎ কথাটা মনে পড়ে। আগামী মাসের সেই বিশেষ দিন, তার মানে আগামী মাসেই মা বাবার বিবাহ বার্ষিকী। এইবার যদি মা বাবার বিশেষ দিনটাকে আরো স্পেশাল করা যায় কেমন হবে? বিবাহ বার্ষিকীটা পালন করতে হবে, কিন্তু কিভাবে? দিনটা কবে সেটাই তো নীলা জানে না। বাবাকে জিজ্ঞেস করলে মনে হয় বলবে, কিন্তু মাকে কিভাবে বলবে? সবকিছু নীলা একা কিভাবে করবে? এসব ভাবতে ভাবতেই সময় চলে যাচ্ছে। নীলা তার মাকে ফোন করে এখন আর বলে না যে শ্বশুরবাড়ির সবাই পাগল, কারণ এই দলে এখন সেও ঢুকে গেছে। কাল রাতে মুভি দেখে ঘুমাতে গেছে রাত 3টের দিকে, আর আজ সকালে যখন ঘুম ভেঙেছে তখন প্রায় বেলা 11টা। বাড়ির বউ হয়ে 11টা পর্যন্ত ঘুমায়? এটা কি আর নিজের মাকে বলা যাবে? এখন মাথায় একটা ব্যাপারই ঘুরছে, তাই অন্য কিছুই আর মাথায় ঢুকছে না। নীলা অভিকে দেখলো ড্রয়িং রুমে বসে বই পড়ছে। সে বাবার পাশে গিয়ে দাঁড়ায়। চারু বাইরে গেছে, অর্ক ঘরে আছে, এখনই সুযোগ। সে অভিকে সরাসরি জিজ্ঞেস করে, বাবা তোমার ইচ্ছে করে না তোমাদের বিয়ের দিনটা সুন্দর করে পালন করতে ছেলে মেয়েদের নিয়ে? অভি মিষ্টি হেসে বলে, সবার সব ইচ্ছা কি আর পূরণ হয় রে মা? আমাদের বিয়েটাই তো অসম্পূর্ণ। বাবা সেই দিনটা কবে? আগামী সপ্তাহের সোমবার। আমরা এই দিনটাতে কিছুই করি না, চারু একটু একা সময় কাটায়। এবার এমন কিছু করবে না, তুমি মাকে রাজি করাবে। আমরা সেদিন একসাথে সময় কাটাবো, সবাইকে নিয়ে কিছু একটা আয়োজন করব। নীলার কথাটা অভি হজম করতে পারছে না। এত বছর যা হয়নি এখন তা কিভাবে হবে? চারু এমনিতে নরম স্বভাবের হলে কি হবে, প্রয়োজনে অনেক কঠিন। তারপরও ছেলের বউকে মুখের উপর না বলতে পারছে না, তাই আস্তে করে বলল, দেখি আমি চেষ্টা করব। সন্ধ্যার দিকে চারু চলে এসেছে। ওর কিছু জরুরি কেনাকাটা ছিল, তাই একাই গিয়েছিল। অভি কখনো ওকে কোনো কিছুতে বাধা দেয় না, কোনো কৈফিয়তও চায় না। অভিকে যতই বলুক সেই দিনটা ভুলে গেছে, কিন্তু চাইলেই কি সব ভোলা যায়? অভির জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছে। স্বামী হওয়ার আগে ওরা যেমন বন্ধু ছিল, আজ এত বছর পরও সেই বন্ধুত্বটা ভালোই টিকে আছে। তাই কোনোদিনও তুই থেকে তুমিতে আসা হয়নি। চারুকে দেখে মনে হলো মন ভালো আছে, তাই অভি সাহস করে কথাটা শুরু করলো। চারু, নীলাকে তো তুই মেয়ের মতোই ভালোবাসিস, তাই না? চারু অন্যমনস্ক হয়ে বলল, হ্যাঁ, আমি ওকে খুব পছন্দ করি, তাই ওর আবদার শুনে আর না করতে পারলাম না। বাবা মা কি সন্তানের ইচ্ছা অপূর্ণ রাখতে পারে? অভি বড় কোনো কথা বলতে যাচ্ছে, এটা চারু আন্দাজ করতে পেরেছে, তাই হাতের ব্যাগটা রেখে ওর পাশে এসে দাঁড়ায়। নীলা কি আবদার করেছে? ও আমাদের বিবাহ বার্ষিকী পালন করতে চায়। চারু আঁতকে উঠল, তুই ওকে সব বলে দিয়েছিস? এতদিন যে কথা কাউকে বলিনি সব ওকে বলেছিস? ও কি ভাববে আমাদের?
চারুর এতগুলো প্রশ্নের উত্তর অভি দিতে পারল না। ও বলল, আরে তুই কি পাগল হয়ে গেছিস? আমি ওকে আমাদের অতীতের কথা কিছু বলিনি, শুধু মুখ ফসকে বিয়ের তারিখটা বলে দিয়েছি। আর জানিসই তো ও কেমন হুজুগে মেয়ে, সাথে সাথে বলে বসলো সেদিন তাহলে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করব। আমি ওর মুখের ওপর কিভাবে না বলি বল? চারু চুপ করে বসে আছে, ও কি বলবে বুঝতে পারছে না। জীবনের একটা কষ্টকর অতীত যেন মুহূর্তেই সামনে চলে আসছে। কিন্তু এটাও সত্যি, ওরা সেদিন কোনো ভুল করেনি। আর মাত্র 10 দিন বাকি, সব আয়োজন করতে হবে। কিন্তু একা কিভাবে করবে? অর্ককে কিছু বললে লাভ নেই, অফিসের কাজের বাইরেও কিছুই পারে না। তাই ওর একমাত্র ভরসা অর্ণা। এত রাতে বৌমনির ফোন পেয়ে অর্ণা খুব চিন্তায় পড়ে যায়। কিন্তু যখন কারণটা জানতে পারে তখন মুহূর্তেই মনটা ভালো হয়ে যায়। এতদিন যেটা ওর দুই ভাই বোন করতে পারেনি, বৌমনি সেটাই করতে যাচ্ছে। মনে মনে খুব খুশি লাগছে অর্ণার। কালই সে বাসায় যাবে, তাই এখনই ব্যাগ গোছানো শুরু করতে হবে। রাতে খাবার টেবিলে নীলা প্রসঙ্গটা তুলল। ও চারুকে জিজ্ঞেস করলো ওর মত আছে কিনা। অর্ক যেহেতু কিছুই জানে না, তাই সে বেশ অবাক হলো। একবার বউ আর একবার মা বাবার দিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছে। চারুর অনেকটা অনুরোধে ঢেকি গেলার মতো অবস্থা। না বললে যদি কারণ জিজ্ঞেস করে তখন কি বলবে? অন্যদিকে ছেলের চাহনি দেখে লজ্জা লাগছে। অভির চোখ দেখলেই বোঝা যাচ্ছে ও রাজি, তাই চারু অমত করতে পারল না। নীলাকে ছোট্ট করে একটা হুম বলে সম্মতি দিল চারু। এইসব বিষয়ে যে মানুষটা সবচেয়ে বেশি খুশি সে অভি। খুব ইচ্ছে ছিল একদিন সবার সামনে চারুকে আই লাভ ইউ বলবে, যা আজ পর্যন্ত বলা হয়ে ওঠেনি। নীলা মনে হয় সেই ব্যবস্থাই করবে। পরদিন সকালে কোনো ছুটি ছাটা ছাড়া অর্ণাকে বাসায় দেখে চারু বুঝতে পারে নীলা বেশ বড়সড় কিছু করতে চলেছে। অর্ণাকে দেখে নীলার উৎসাহ আরো 3 গুণ বেড়ে গেছে। চারু আর অভি বাইরে গেছে। সন্ধ্যের পর নীলার রুমে মিটিং বসেছে। মিনু মাসিও আছে মিটিংয়ে। কিভাবে দিনটা সেলিব্রেট করবে সেটাই ঠিক করতে পারছে না। মিনু মাসি বলছে ওদের না জানিয়ে পছন্দের খাবার রান্না করে সাজিয়ে পরিবেশন করা যায়। অর্ণা বলল, এটা তো খুব সাধারণ হয়ে যাবে, তার চেয়ে ভালো রাতে একটা রেস্টুরেন্টে পার্টি দেওয়া। পরিচিত সবাইকে নিয়ে একটু হইচই করলাম আর কেক কাটলাম। এই আইডিয়াটা ভালো, কিন্তু নীলার ঠিক মন মতো হচ্ছে না, ও অন্য কিছু করতে চায়। পাশ থেকে অর্ক বলল, আজকাল তো বিবাহ বার্ষিকীতে বুড়ো বুড়িদের বিয়ে দেয়, তোমরাও মা বাবার বিয়ে দিয়ে দাও। নীলা আর অর্ণা দুজনেই একসাথে হ্যাঁ বলে চিৎকার করে ওঠে। মিনু মাসিও মাথা নাড়িয়ে যাচ্ছে। সারাক্ষণ ল্যাপটপের দিকে তাকিয়ে এত ভালো আইডিয়া অর্কর মাথায় কিভাবে আসে এটা নীলার মাথায় ঢোকে না। ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরতে, কিন্তু সবার সামনে নিজেকে সংযত করেছে নীলা। থাক, পরে এই ব্যাপারটা বোঝা যাবে। এবার বিয়েতে মন দিতে হবে। বাবা মাকে রাজি করানোর দায়িত্বটা অর্ণার, বাকিরাও পাশে থাকবে। আজ আবার খাবার টেবিলে প্রসঙ্গটা উঠল। অর্ণা বাবার দিকে তাকিয়ে বলল, আমরা ঠিক করেছি তোমাদের বিয়ে দেওয়া হবে। বিবাহ বার্ষিকীতে এখন সবাই এটা করে, আর তাছাড়া তোমাদের বিয়ের 30 বছর পূর্ণ হয়েছে, একটু বড় কিছু তো করতেই হবে। মেয়ের কথায় অভি আর চারু বেশ বড়সড় ধাক্কা খেলো। চারু বলল, এসবের কোনো দরকার নেই, একটু ভালো মন্দ রান্না করলেই হবে। আমার এসব করতে ভালো লাগে না। বুড়ো বয়সে আবার বিয়ে কিসের? এবার নীলা বলল, তোমাকে ধরে তো অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হচ্ছে না, বাবাকেই আবার বিয়ে করতে আপত্তি করছো কেন? নীলার কথায় অর্ক ফিক করে হেসে ফেলে। অভিও হাসি লুকোতে পারে না। অভিকে দেখে চারুর রাগ আরো বেড়ে যায়। তাই সবার সামনেই বলে বসে, তোরা তো বিয়ে করার শখ হচ্ছে কেন? সেটাই বুঝতে পারছি না। এবার অভি চারুর হাতটা ধরে বলে, আরে রাগ করিস না, ছেলে মেয়েরা বাবা মায়ের বিয়ে খেতে চাইছে, তুই আর না বলিস না। এবার আর কেউ চুপ থাকতে পারলো না। সবার হাসির শব্দে মিনু মাসি রান্নাঘর থেকে ছুটে এলো। বিয়ের সব নিয়ম কানুন নীলার মনে আছে, তারপরও যেটা ভুলে গেছে, ওর মাকে ফোন করে জেনে নিয়েছে। মিলি মানে নীলার মা মেয়েকে নিয়ে খুব চিন্তায় আছে। মেয়েটার মনে হয় সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। এতদিন ওদের পাগল বলতো, আর এখন নিজেই পাগলামি করছে। গতকাল এসে বিয়ের সব জিনিসের লিস্ট নিয়ে গেছে। আবার অর্ক ওকে নিমন্ত্রণ করে গেছে ওর বাবা মায়ের বিয়েতে যাওয়ার জন্য। আজ সকালে নীলা আর অর্ণা চারুকে নিয়ে বেরিয়েছে। মিনু মাসি আরেকজনকে নিয়ে ঘর পরিষ্কারের কাজে ব্যস্ত।
তাই অভিও বেরিয়ে আসে বাসা থেকে। অর্ককে ফোন করে অভি একটা গয়নার দোকানে ঢুকলো। ছেলের অফিস থেকে আসতে বেশি সময় লাগবে না। বিয়ের পর চারুকে তেমন কোনো গয়না দেওয়া হয়নি। আগে টাকার অভাব ছিল, এরপর অন্য দায়িত্ব পালন করতে গিয়ে ওর জন্য কিছু করা হয়নি। তবে অর্ক করেছে, প্রথম বেতন পেয়ে মাকে খুব সুন্দর একটা হার কিনে দিয়েছে। চারু সবসময় বলে, আমার ছেলে মেয়েরাই আমার অলংকার, আমার আর কিছু চাই না। তা বললে কি হয়, এবার ওর জন্য ভালো কিছু নিতে হবে। অর্ক আসার পর বাবা ছেলে মিলে চারুর জন্য একটা ডায়মন্ডের সেট কিনে নেয়। অভি ঠিক করে এটা সেদিন চারুকে দেবে। বিয়ের শাড়ি আর পাঞ্জাবি কেনা নিয়ে অর্ণা আর অর্ক যা করলো তাতে নীলার মাথায় হাত। পাঞ্জাবি আর শাড়ি রং নিয়ে দুই ভাই বোনের তুমুল ঝগড়া, এক পর্যায়ে মারামারি শুরু। নীলা ছোটবেলায় ওর বোনের সাথে মারামারি করতো, কিন্তু এই বড় বাচ্চাগুলোকে কিভাবে সামলাবে। ভাগ্যিস অনলাইন কেনা হচ্ছে, দোকানে গেলে তো ওদের দোকান থেকে বের করে দিত। এখন দুজন শান্ত, কারণ শাড়ি আর পাঞ্জাবি নীলা নিজে পছন্দ করেছে, ওদেরগুলোর একটাও নেয়নি। দুজনে বাধ্য হয়ে ওর পছন্দটা মেনে নিয়েছে। অর্ণার মাথার কতগুলো চুল নিচে পড়ে আছে, সেগুলো হয়তো আবার উঠে যাবে, কিন্তু এক গালে আঁচড় নিয়ে অর্ক বেচারা কাল কিভাবে অফিসে যাবে এটাই চিন্তার বিষয়। সোমবার আসতে আর একদিন বাকি। বাড়িতে গমগম করছে লোকজন। ছাদে প্যান্ডেল হয়েছে, সব পরিচিতদের নিমন্ত্রণ করা হয়েছে। খাবারের আয়োজনও বিশাল। এত কিছুর মধ্যে চারুর কেমন অস্বস্তি লাগছে, লজ্জাও লাগছে, কিন্তু অভির আনন্দ দেখে আর কিছু বলতে পারছে না। বিয়ে নিয়ে সবারই অনেক স্বপ্ন থাকে, অভিরও হয়তো ছিল, কিন্তু সেদিন কিছুই পূর্ণ হয়নি। এখন এসব হয়তো ভালো লাগছে। সকাল থেকে সব আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একসাথে দুজনের হলুদ হলো। চারু সব কিছুতেই না করছে, আবার অভির কথায় বাধ্য হয়ে করছে। বন্ধু বান্ধব আর নীলার বাড়ির সবাই সন্ধ্যায় চলে আসে। চারুকে হালকা রঙের বেনারসিতে খুব মানিয়েছে। অভি দূর থেকে ওকে দেখেছে। সেদিনের সেই ছোট্ট চারুর সাথে আজ ওর কোনো মিল নেই। চেহারায় ভয়ের বদলে একটা গাম্ভীর্য স্থান করে নিয়েছে। বয়সটাও বোঝা যায়, তারপর ওই মানুষটাই ওর ভালোবাসা, ওর একমাত্র বন্ধু। বিয়ের সব নিয়ম কানুন নীলা সামনে দাঁড়িয়ে থেকে করাচ্ছে, অর্ক আর অর্ণা দূর থেকে দেখছে। ওদের মুখ দেখে তেমন কিছু বোঝা যাচ্ছে না, তবে মনে হয় খুশি হয়েছে। ভাগ্যিস আজকে আর ঝগড়া করেনি, না হলে নীলা বিয়ে দিত না, বাচ্চা সামলাতো, সেটা ঠিক করতে পারতো না। সবাই দেখছে বিবাহ বার্ষিকী উপলক্ষে দুজন দ্বিতীয়বার বিয়ে করছে। শুধু নীলা, অভি আর চারু জানে এটাই প্রথম। ওদের অন্যরকম ভালোবাসা আজ এত বছর পর পূর্ণতা পেয়েছে। নীলার কেন যেন চোখ ভিজে যাচ্ছে। এমন সময় অর্ক নীলার পিছন থেকে এসে তার কানে কানে বলল, এবার কি হানিমুনের প্ল্যান করছো? গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।